হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ট্রাভেল ব্লগ শেষ হতে না হতেই তোমাদের সামনে নিয়ে হাজির হলাম বিয়েবাড়ি ব্লগ। হ্যাঁ, আর এটা ছিল একটা ভাইরাল বিয়েবাড়ি। তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে কোন ভাইরাল বিয়েবাড়ির কথা আমি বলছি। বাট এই বিয়েবাড়ি যাওয়ার জন্য আগে থেকে আমার কোনো রকম প্রিপারেশন ছিল না। লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে যে হ্যাঁ আমি বিয়েবাড়িটায় যাব। 8টা সাড়ে 8টা বাজে রেডি হতে বসেছি। আমার লুক আজকের। এখন বাজে ঘড়িতে কটা জানো? কটা বাজে? 9:12 বাজে। আর হ্যাঁ, দিদি দেখো হাতটা পুড়ে গেছে, ওই টংটা ঠিক করতে গিয়ে গোছাতে গেছিল। লিপস্টিকটা ঠিক আছে? দি ঠিক আছে লিপস্টিকটা, নাকি কিছু ম্যাচ করে ভালো লাগছে? আমার জুতো কোথায় গো? যেমন দেখতে তেমনই তো লাগবে। যতটুকু দিদি বের করে ঝেড়ে মুছে রেখে দিলাম। রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে মিস্টার, আর ওটা রয়েছে একটা এসি কমফর্টার, ওটাই আমাদের গিফট আজকে। আর এই আমার লুক, সিম্পল বাট এলিগেন্ট থাকার চেষ্টা করেছি। বেশি হাবিজাবি শাড়ি পরিনি যাতে, কারণ হচ্ছে আজকে আমি প্রচণ্ড এখনো পর্যন্ত টায়ার্ড। ও অফিস থেকে এলো, আমি কাজ করে ফিরলাম, তারপরে যতটুকু রেডি হতে পেরেছি এইরকম। যেমন দেখতে তেমন। তার মানে ক্যান্সেল করে দিয়েছে, গাড়ি বুক করা হয়েছে, দেখা যাক। প্রথমত লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে হ্যাঁ বিয়েবাড়িতে যাব। তারপরেও রেডি হতে মানে অনেকটা সময় আমি 8টা সাড়ে 8টায় বাড়ি ফিরে তারপর দিদিকে ডেকে কোনো রকমে রেডি হয়েছি, কারণ একা কনফিউজড হয়ে যাচ্ছিলাম কি পরবো না পরবো। তারপরে তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। আমরা বিয়েবাড়িতে পৌঁছেছি তখন 10টা 10 বাজে। মানে এত বিয়েবাড়ি ছিল সেদিন চারিপাশে, আমি জানি না বরেরা ঠিক টাইম মতো লগ্ন অনুযায়ী বিয়েতে বসতে পারবে কিনা। যাই হোক বিয়েবাড়িতে পৌঁছে গেছি কোনো রকমে, তখন 10টা বাজে। আর মা এখানেই ছিল, তো আমি এসে মাকে দেখছি, মা নিজের মতো নিজে রেডি হয়েছে, একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর বিয়েবাড়িটা তো তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো, ভাইরাল ভিডিও। তবে আমি যতটুকু করেছি আমি ভিডিও, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটা এনজয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন ছিল, আর খুব সুন্দর অনেকটা স্পেস নিয়েছিল এই বিয়েবাড়িটা। আর আমি রাতে এসে উপস্থিত হয়েছিলাম, তখন অনেক গেস্ট, মানে আমাদের যারা রিলেটিভ আর কি, অনেকেই চলে গেছিলো। আবার অনেকে ছিল তাদের সাথে দেখা হয়েছে। সবাই জিজ্ঞাসা করছিল এত লেট কেন। তো তোমরা তো বুঝতেই পারছো, কারণ এই সময়টা আমার বাচ্চাদের পরীক্ষাও থাকে, তাছাড়া আমারও অফিসিয়াল কাজ থাকে, সেই জন্যই আমি কনফিউজ ছিলাম। যাই হোক বিয়েবাড়িতে যখন এসে পৌঁছে গেছি, মজা তো হবে, আনন্দ তো হবে। তো চলো আমি এখন গিয়ে ভাবছি যে পূজাদির সাথে তো দেখা হবে না, ও হয়তো বিয়েতে বসে পড়েছে। অ্যাকচুয়ালি ওর বৈদিক মতে বিয়ে হচ্ছে। আমরা যে রাত করে এসছি হয়তো পূজাদি অলরেডি বিয়েতে বসে গেছে, আমি তো সেটাই ভাবছিলাম। তাই গিফটটা যাতে মাসির হাতে দিয়ে দিতে পারি। আর তারপর তো সবার সাথে পরিচয় হচ্ছিল, এদিক ওদিক আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা অনেকেই অলরেডি চলেও গেছে। আবার যারা থাকার কাছাকাছি বা দূরের যারা রয়েছে, থাকবে বলে প্ল্যান করেছে, তারা ছিল। বাট আমি গিয়ে দেখলাম যে পূজাদি তখনও বিয়েতে বসেনি। অ্যাকচুয়ালি ওর বিয়েটা বৈদিক মতে হয়েছিল, তো ডিফারেন্ট রিচুয়ালস এবং ডিফারেন্ট টাইমিং ছিল। তখন ও সবে সাজনাতলায় যাচ্ছিল। আর এখানে সমস্ত কিছু ডেকোরেট করে, তোমরা তো জানোই সমস্তটা অলরেডি, তোমরা হয়তো ফেসবুক ইউটিউব সমস্ত জায়গাতে দেখতে পেয়েছো। তো এখানে এসে আমিও এই সময়টাতে উপস্থিত হয়েছিলাম যখন ও ছাদনাতলায় যাচ্ছে। জাস্ট একবার ওর সাথে চোখাচোখি হয়েছিল তখন, তারপরে আমার ওর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বাট সেই সময়টা ও ব্যস্ত, আর বিভিন্ন রিচুয়ালসে থাকলে মানুষ জানোই এই দিনটা স্পেশাল দিন, তো একটা কীরকম ফিলিংস থাকে, সমস্ত সবার সাথে দেখা করা একটা ব্যাপার থাকেই। তো আমি এখানে এসে এই রিচুয়ালসের সময় একটু দাঁড়িয়ে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর হচ্ছে মাসির সাথে দেখা হলো, মাসিকে গিফটটা দিলাম। তারপরে আমার অফিস, ওর অফিস এলাম, তারপরে
পূজাদি ছাদনাতলা যাওয়ার পরে লোকজন বেশিরভাগই ওই দিকে চলে গেছিলো বিয়ের মণ্ডপের ওখানে, বিভিন্ন রিচুয়ালস বিভিন্ন রকমের থাকে। তো আমি আর সেই জন্য ওই ভিড় ভাট্টার মধ্যে যাইনি। তো আমি ভাবলাম যে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আমাদের আবার ব্যাক করতে হবে, তো স্টার্টার কাউন্টারের দিকে এগোনো যাক। তো স্টার্টার কাউন্টারে অনেকগুলো আইটেমস ছিল, তো মোটামুটি আর সব কটাতেই টেস্ট দুর্দান্ত ছিল, খুবই ভালো ছিল। আর হালকা ঠান্ডাও পড়ে গেছিলো, বুঝতেই পারছো, কাবাব আইটেমস, মোমো বলো বা আরও যেগুলো ছিল আমার ঠিক মনে পড়ছে না এই পর্যন্ত। চিকেনের অনেকগুলো, ফিশের একটা আইটেম ছিল, ফিশ বল আই থিঙ্ক, তো ফিশ চিজ বল, তো সব কটাই ট্রাই করছিলাম। আর আমি ওকে বলছিলাম যে তুমি নিয়ে এসো, আমি আর আলাদা প্লেট নেবো না, তুমিই আমাকে খাইয়ে দাও। তো ও সব কটাই মোটামুটি একটা দুটো করে নিয়ে এসেছিলো আমাকে ট্রাই করানোর জন্য। তবে আমি তো মাছ লাভার, তো আমার ফিশ চিজি বলটা সবচেয়ে বেটার লেগেছে। কাবাবও ভালো লেগেছে, মোমোসও ভালো ছিল। তারপর তো কফি খেতেই হবে, তোমরা তো জানোই আমরা যেখানেই যাই চা কফি লাভার আমরা দুজনেই। তো আমরা বললাম যে একটু কফি খাওয়া যাক, তারপরে অন্য কিছু খাবো। তো গ্রিন টি নিয়েছিল, আমি কফি নিয়েছিলাম। এরপর যাচ্ছে না, তোকেও চেনা যাচ্ছে না, পাশাপাশি দাঁড়া ছবিটা তাহলে আরো ছিল, আমার টিমে অনেক আছে। তো মাসির মেয়েদের সাথেও দেখা হয়ে গেল, মাম্পিদি, সন্তু, ওরা ব্যস্ত ছিল ওখানে পূজাদির ছাদনাতলায় নিয়ে যাওয়া এইসব ব্যাপারের জন্য। তারপরে অনেকক্ষণ কনভারসেশন হলো, এর মধ্যেই দাদারা চলে এসেছিলো আর আমার পুচকেটাও। আর পুচকেটা আমার দেওয়া যে পাঞ্জাবিটা মানে আমি দিয়েছিলাম দুর্গাপুজোতে, ওটা পরেছিল, আমার স্পেশালি খুব ভালো লাগছিল আর খুব সুন্দর দেখতেও লাগছিল। আর এখানে ছিল মাম্পিদির ছেলে, ওকে সবাই পাপা বলে ডাকে। আর এখানে দেখো আমার পাপা মানে আমার সোহাগ বেটাও জামাই সেজে একদম এসে হাজির হয়ে গেছে, আর এসেই পিপি পিপি করছে। বাট আমি যে শাড়িটা পরেছিলাম প্রচণ্ড সিল্কি ছিল, তাই ওকে ঠিকমতো কোলে নিতে পারছিলাম না। তো এখানে ভাই বোনেরা মিলে অনেকক্ষণ মজা করেছি, আড্ডা মেরেছি, তারপরে ছবি টবি ক্লিক করেছি। তবে বিয়েবাড়িতে যতটুকু সম্ভব, খুব বেশি যে বসে আড্ডা দেওয়ার মতন সুযোগ হয়নি, কারণ আমরা সবাই লেটে পৌঁছেছিলাম। আমরা তো অলরেডি লেট, দাদারা আরও লেটে পৌঁছেছিল। তো দেখো আমার পুচকেটা কি করছে, সোহাগ বেটা, তোমাদের সাথে একটু শেয়ার করবো। গৌতম বুদ্ধ বলো। বাহ, রাত বাড়ছিল, তো আমাদেরকে তো ব্যাকে আসতে হবে, তাই জন্য ভাবলাম ডিনারটা সেরে নিই। তবে বিফোর ডিনার ও আমাকে মানে অনয় সাজেস্টে আমি একটা মকটেল ট্রাই করলাম, যেটা ফ্যান্টাস্টিক ছিল। তো সেই ট্রাই করার পরে আমরা ডিনারটা সেরে নিয়েছি, তারপরেই আমি পূজাদির কাছে এলাম। কিন্তু তখন ও না খুব অসুস্থ হয়ে পড়েছিল, তোমরা হয়তো অনেকেই জানো। খাওয়া দাওয়া কমপ্লিট, পান চিবোচ্ছি, আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ ছিলাম ওপরে, কারণ পূজাদির শরীরটা খুবই খারাপ, তা একটু দেখছিলাম। ও গেছে মাসিকে বলতে, আমি তো বলে চলে এসেছি, তো ওয়েট চলেও এসছে। তো এখন বেরোনোর পালা। খুব সুন্দর এনজয় হলো। এবার বাড়ি যেতে হবে। মাসিমণি বলছিল যে চল আমাদের বাড়ি চল, রাতটা থাকবি। ও নেক্সট দিন তো আবার বৌভাতের জন্যও বলেছে। তো দেখা যাক কী করি, এখনই বলতে পারছি না কী করবো। ও মাসিকে বলতে গেছিল, তো মাসি তখন রিসেপশনের দিনের কথা বলছিল। তবে আমার তো কোনো এখনও পর্যন্ত প্ল্যান নেই, বিয়েবাড়িটা নিয়েই প্ল্যানিং ছিল না। তবে নেক্সট যেদিন রিসেপশন রয়েছে সেদিন ও বর্ধমানে যাচ্ছে বাড়িতে একটা কাজে, তো আমাকে বলছিল যে তুমি যাবে কি না। তো আমি এখনও পর্যন্ত ডিসাইড করেও উঠতে পারিনি যে যাবো কি না। তো এদিকে গাড়ি চলে এসছে, চলো বাড়ি ফেরা যাক। ফেরার পথেও প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, জানো তো, মানে এত জ্যাম। আর বিয়েবাড়িও ছিল প্রচুর, আসার পথেও আমরা অনেকগুলো বিয়েবাড়ি দেখছিলাম। তো চলো ফেরা যাক, অনেকটাই রাত হয়ে গেছে, লোকজনও অনেক কমে গেছে। বাট অনেক রাত পর্যন্ত বিয়ে হয়েছে, মা বলল অনেকক্ষণ পর্যন্ত ওরা ছিল এই বিয়ে বাড়িতে, মানে ভোর সকালেই বলতে পারো বিয়ে বাড়ি থেকে বাড়ি পৌঁছেছে বিয়ে টিয়ের কাজ কমপ্লিট করে। আর পূজাদি অসুস্থও ছিল খুব, সেটা নিয়েই সবাই একটু টেনসড ছিল যে বিয়ের মতন একটা রিচুয়ালস, তারপরের দিন ওকে আবার শ্বশুরবাড়ি যেতে হবে।